আভি আমাকে বৃষ্টিতে জড়িয়ে ধরে। আমার বউ যাই বলবে তাতেই আমি রাজি। হইছে, ছাড়ো, না হলে দুইজনেরই ঠান্ডা লেগে যাবে। আমি, ওকে, চলো। আমি আর আভি চলে গেলাম। খালাকে কিছু বললাম না, উনি হয়তো ঘুমাচ্ছে। সকালে একটা কল করেই জানিয়ে দিব, তাহলে আর উনি কোনো চিন্তাই করবে না। অন্যদিকে খালা জানালা দিয়ে আভি আর আস্থাকে দেখে। আস্থা, আমার মেয়েটা বড় হয়ে গেছে, নিজের সংসার নিজে সাজাতে শিখে গেছে। মাঝরাতে আমি আর আভি ভিজে শরীরে বাড়িতে ঢুকলাম। বাসার সবাই ঘুমাচ্ছে। মিস সাবিনা গেট খুলে দিল। রুমে, আভি তুমি যাও, তুমি বেশি ভিজে গেছ। আমি, না, তুমি যাও, তুমিও ভিজে গেছ। আভি, আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? নাকি আবার আমাকে রাগাবে? আমি কোমরে হাত দিয়ে ওয়াশরুমের দিকে আঙ্গুল দিয়ে। আমার কাছে এর থেকে ভালো একটা আইডিয়া আছে। বলি? আভি দুষ্টু হাসি দিয়ে। কি? আমি সন্দেহর দৃষ্টিতে। তুমি আর আমি একসাথে ঢুকি? কেমন আইডিয়া? আভি হাসি দিয়ে। খুব বাজে। এখন তুমি যাবে কি যাবে না? আমি রাগী গলায়। যাচ্ছি বলেই আভি এক বুক হতাশা নিয়ে ওয়াশরুমে ঢুকল। আমি ভেজা শরীর নিয়ে বেকনিতে দাঁড়িয়ে আছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে আগের থেকে বেশি। হয়তো আজ সারারাত এমন ঝড় তুফান হবে। আকাশের ঝড় তুফান শেষ হয়ে গেলে সুন্দর একটা সকাল আসে। কিন্তু মানুষের জীবনে ঝড় হলে শুধু মন ভাঙ্গে, থাকে এক বুক হতাশা, আর চোখে বৃষ্টির মতো কান্না, আর কিচ্ছু না। আমি ভাবতেই পারছি না, আজ যদি আমি টের না পেতাম। আভি সারারাত বৃষ্টিতে ভিজত। এই ছেলে বুঝা বড় দায় হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে। ভালোবাসে এত কাছে টেনে নেয়, আবার রাগ হলে দূরে সরিয়ে দেয়। আর আমি এমনি ছেলের প্রেমে পড়ে আছি। এখন না পারবো ওকে ভুলতে, না পারবো ওকে ছাড়তে। শত কষ্টেও মন শুধু ওকেই চাইবে। আমি মনোযোগ দিয়ে কথাগুলো ভাবছিলাম। তখনই আভি ডাক দিল। আস্থা। আভি। হুম। বলো কি হয়েছে? আমি, আমাকে একটু ড্রেসগুলো দিবে? আমি নিতে ভুলে গেছি। আভি, আচ্ছা, দিচ্ছি বলেই আভির ড্রেসগুলো বের করে আলমারিতে থেকে নিলাম। আভি, আমি ওয়াশরুমের দরজায় নক করে। আমি ওয়াশরুমের দরজায় নক করতেই আভি এক টানে আমাকে ওয়াশরুমে নিয়ে চলে গেল। আমি আর আভি ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি। আভি, কি হচ্ছে এইটা? আমি চোখ বন্ধ করে। কি হচ্ছে তা চোখ খুলে তো দেখতে পারবে। আভি একদম আমার কানের কাছে এসে ফিসফিস করে। আমি ধীরে ধীরে চোখ খুলেই দেখতে পেলাম আভি আমার একদম কাছে দাঁড়িয়ে আছে। ওর খালি বুকটা বেয়ে শাওয়ারের পানিগুলো পড়ছে। তা দেখে আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। আভি, তুমি খালি গায়ে কেন? আমি খালি গায়ে কেন তা জানতে হবে না? তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তোমার তো সব কিছুই দেখা। আভি, ওই, তোমার কি লজ্জা করে না? আমি মুখে হাত দিয়ে। বউয়ের কাছে লজ্জা পেলে বাবা হব কি করে? আভি আমার মুখ থেকে হাত সরিয়ে। আমি চুপ করে আছি। শাওয়ারের নিচে দাঁড়িয়েও আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে।
এটা কি আপনার সম্মতি ভাবতে পারি আসুনি। আভি। আমি লজ্জায় আভিকে জড়িয়ে ধরলাম। মন চাচ্ছে এই মুখ যেন আমি ওর বুকে লুকিয়ে ফেলি। আভি ওর থেকে আমাকে ছাড়িয়ে আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আমাদের ভালোবাসা আরেক দফা পূর্ণতা পেল। সকালে। আসুমনি উঠো। আভি পর্দা সরাতে সরাতে। আভি প্লিজ একটু ঘুমাতে দাও না। প্লিজ। আমি চাদর মুড়ি দিয়ে। ভুলেও না। আর কত ঘুমাবে? কম্বকর্ণ। আভি আমার মুখ থেকে চাদর সরিয়ে। দূর। তুমি সারারাত ঘুমাতে দিলে তো ঘুমাবো। আমি চিৎকার করে। এই মেয়ে। সারা বাড়িতে জানাতে হবে কাল রাতে কি হয়েছে। আভি আমার মুখ চেপে ধরল। দূর। বুঝেছি এখন তুমি আমাকে দিনেও শান্তিমতো ঘুমাতে দিবে না। আমি উঠে। শান্তিমতো ঘুম না। কয়দিন ভার্সিটিতে যাওয়া হয় না খেয়াল আছে? আভি। আমি কিউট ফেস করে আভির দিকে তাকিয়ে আছি। এইভাবে তাকিয়ে থাকলে হবে না। উঠে ফ্রেশ হয়ে নাও। আভি। দূর। এই দজ্জাল বর আমার কপালেই জুটল। আমি এক বুক হতাশা নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। বের হয়ে দেখি আভি আমার ভার্সিটি ব্যাগ গুছিয়ে নিজে শার্ট প্যান্ট পরে তৈরি হচ্ছে। তুমি আমার ব্যাগ গুছিয়ে দিলে? তুমি জানো আজ আমার কি কি ক্লাস আছে? আমি অবাক চোখে আভির দিকে তাকিয়ে। তোমার ক্লাস রুটিন আমার মুখস্থ। এখন চলো আমাকে টাইটা বেঁধে দাও। আভি। আচ্ছা। একটা প্রশ্ন করি? আমি আভির টাই বাঁধতে বাঁধতে। করো। আভি। আমি জানি হয়তো আগে তোমার এই টাই অন্য কেউ বেঁধে দিত আর হয়তো সে স্পেশাল ছিল তোমার জন্য। এই জন্য তুমি আমাকে ওই দিন বকা দিয়েছিলে। কিন্তু এখন যেহেতু আমি তোমার টাই বেঁধে দেই, আমার এই কাজটা তুমি প্লিজ কাউকে দিও না। আমি যদি নাও থাকি তবুও এই টাই বাঁধার দায়িত্ব কাউকে দিও না। এইটা আমার কাছে স্পেশাল। আমি টাই বাঁধা শেষ করে আভির মুখের দিকে তাকিয়ে আছি ওর উত্তরের আশায়। আভি আমাকে জড়িয়ে ধরে বলল, সময় হলে তোমাকে সব বলবো, কিন্তু তুমি এইটুকু বিশ্বাস রাখতে পারো তোমার জায়গা এই বই থেকে কেউ নিতে পারবে না। আর তুমি কোথায় যাওয়ার কথা বলছো, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমার বুকে আগলে রাখবো তোমাকে সব সময়ে। আভি। আমিও আভিকে জড়িয়ে ধরে। তুলির জন্য আমার মনে যেটুকু জায়গা ছিল তা আছে কি না জানি না, কিন্তু তোমাকে ছাড়া যে আমি অচল, আমি যে বাঁচতে পারবো না, তা আমি হানিমুনের ঘটনাতে বুঝে গেছি। তুমিই আমার সব। তুলি আমার অতীত ছিল যেটাকে আমি পাল্টাতে পারবো না, কিন্তু তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ, যা আমি কিছুতেই হারাতে পারবো না। তুমি না থাকলে আমি পাগল হয়ে যাব। তোমাকে ছাড়া আমি যে নিঃস্ব। আভি মনে মনে। অনেক হয়েছে। এখন রোমাঞ্চ করতে গেলে তোমার ভার্সিটি মিস হয়ে যাবে আর আমার অফিস। আমিও অনেক দিন হলো অফিসে যাই না। চলো চলো তোমাকে ভার্সিটিতে দিয়ে আমি অফিসে যাব। বলে আভি আমার হাত ধরে বাহিরে বেরিয়ে গেল। আভি আমার হাত ধরে নিচে নামছে, আমার মনে হচ্ছে ও শো অফ করছে। কিন্তু কার সাথে শো অফ করছে কে জানে? আমার আভিকে দেখে মনে হচ্ছে ও একটা বাচ্চা যে নিজের একটা খেলনা দেখিয়ে শো অফ করছে। বলছে দেখো এমন একটা জিনিস শুধু আমারই আছে আর কারো না, আর কোনো দিন কারো হবেও না। সত্যি এই অ্যাংরি বার্ড যে কখন বশো বেবি হয়ে যায় বুঝাই মুশকিল। যাই হোক, উনার শো অফ করা দেখে আমারও ভালো লাগছে।
আমরা খাবারের টেবিলে বসতেই আয়ুষ খাবারের টেবিল থেকে উঠে পড়ল। আমার খাবার শেষ, আমি ভার্সিটিতে যাচ্ছি বলেই আয়ুষ বেরিয়ে গেল। মমো, আমিও খাবো না, আমি কলেজে যাচ্ছি বলেই আরশিও বেরিয়ে গেল। হয়েছে শান্তি, আমার ছেলে মেয়ে দুটো তোমার কারণে না খেয়ে চলে গেল। এখন তোমার ভালো লেগেছে? ঈশানী, এতে ওর দোষ কি? ওদের খাওয়া শেষ তাই ওরা চলে গেছে। রোহান, তুমি চুপ থাকো, সব সময় আমার বিপক্ষে তোমার কথা বলতে হবে কেন? তুমি সব সময় এই মেয়ের তরফে কথা বলো? আমাদের ছেলে মেয়ে কি তোমার কাছে কিছুই না? ঈশানী, রোহান চাচু কিছু বলতে যাবে তার আগেই আভি বলে উঠল, কারোর না খাওয়া নিয়ে আপনি আমার স্ত্রীকে দায়ী করতে পারেন না। উইটা সম্পূর্ণ আয়ুষ আর আরশির ব্যক্তিগত ব্যাপার। এতে আস্থার কোনো দোষ আছে বলে তো আমার মনে হচ্ছে না। আভি খেতে খেতে, খুব ভালো আভি, এইভাবেই আস্থাকে রক্ষা করতে থাক তুই। তুই আর আস্থা এক থাকলে বাকি দুনিয়া তোদের কিছু করতে পারবে না, দাদু মনে মনে। ওয়াও, আভি স্যার কি সুন্দর আস্থা ম্যামের পক্ষে কথা বলছে। আমি এইটার একটা ভিডিও করে নিহাল স্যার, কলি ম্যাম আর জিসান স্যারকে পাঠিয়ে দেই। নিহাল স্যার অনেক খুশি হবে। কলি ম্যাম আর জিসান স্যার ও আস্থা আর আভি স্যারকে আলাদা করার কথা ভাববে না বলেই আরিফ ভিডিও করতে শুরু করল। আর হ্যাঁ, কথায় কথায় আমার স্ত্রীকে দোষ দেয়া বন্ধ করুন। ওর যা ইচ্ছা ও তাই করতে পারে। ও এই বাড়ির বউ যেমন আপনি। আভি খেতে, বাড়ির বউ হয়ে হুকুম চালবে তেমন তো আর কথা না। এই বাড়িতে সবার একসাথে খাবার খেতে হবে। এই নিয়ম যদি তোমার স্ত্রী না বানাতো তাহলে তো আর এইসব কিছুই হয় না। ঈশানী, আভি কিছু বলতে যাবে তার আগেই আমি ওকে থামিয়ে বললাম, এইটা এই বাড়ির নিয়ম, যখন আমি করেছি তখন মানতেই হবে। আর যদি না মানে তাহলে না খেয়ে থাকবে, এতে আমার কিছুই করার নেই। আর এই নিয়ম আপনি মানতে বাধ্য তো আপনার ছেলে মেয়ে কি? আর হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার অমানুষ ছেলে মেয়ে দুটোকে আমি মানুষ করে দিব বলেছি না, এখন শুরু করে দিব। নিজে নিজে শুধরানোর মানুষ তো আপনার ছেলে মেয়ে না, কারণ হয়েছে তো আপনার মতোই। এখন আমিই ঠিক করব। আভি, আমার খাবার হয়ে গেছে, চলো আমাকে দিয়ে আসবে। আমি, চলো বলেই আভি আমার হাত ধরে নিয়ে গেল। বাহ, এই জুটির জুটি নেই। একটা ধানি লঙ্কা তো একটা বোম্বাই মরিচ, যেই খাবে ঝালে মরে যাবে। ও সরি, যেই লাগবে সেই ঝালে পুড়ে যাবে। এইবার শুধু পপকর্ন নিয়ে মুভি দেখার পালা। দাদু খাচ্ছে আর ভাবছে, বাবা। ঈশানী, দাদু মনোযোগ দিয়ে ভাবছে আর খাচ্ছে। বাবা। ঈশানী চিৎকার করে, ছোট বৌমা, কার উপর চিৎকার করছো তুমি? দাদু ভ্রু কুঁচকে, সরি বাবা, কিন্তু আপনিই দেখুন বাবা, ওই বেয়াদব মেয়ে কি করছে। ঈশানী, ওইটাই তো দেখছি। দাদু বিড়বিড় করে, কি বললেন বাবা? ঈশানী, কিছু না, দেখছি ওই মেয়েকে কি করা যায়। তুমি চিন্তা করো না, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন অফিসে যাই বলেই দাদু আরিফকে নিয়ে বেরিয়ে গেল। আপনি কিছুই করতে পারবেন না বাবা, যা করার আমিই করছি। ঈশানী মনে মনে, আমার খাবার শেষ, আমি অফিসে গেলাম বলেই রোহানও চলে গেল। গাড়িতে
আসুমনি, তোমার আর আয়ুষের মধ্যে কিছু হয়েছে ভার্সিটিতে? আভি ড্রাইভ করতে করতে, তুমি কেন জিজ্ঞেস করলে? আমি চিন্তিত হয়ে, আসলে কালকে। পরেই আভি আয়ুষের বলা সব কথাগুলো বলল। আমি সত্যিই জানতাম না ওর মনে এই সব ছিল। বিশ্বাস করো, আমি আমি বিশ্বাস করি, কিন্তু আমি জানতে চাই ভার্সিটিতে কি সত্যি কিছু হয়েছে? আভি, আমার মনে হয় আভিকে সব কথা বলে দেয়া দরকার। এখন না বললে পরে যদি আবার কিছু হয় তাহলে অযথা ভুল বোঝাবুঝি হবে আমাদের মধ্যে, আর তা আমি চাই না। কি হলো বলো। আভি, আভি হয়েছিল কি? পরেই আমি আভিকে আয়ুষের প্রপোজ করার কথা বলি, আর যা যা হয়েছে সব খুলে বলি। আমার মনে হচ্ছে আভি রেগে আছে, অবশ্য রাগবেই বা না কেন, নিজের বউকে নিজের ছোট ভাই গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিয়েছে, আর তা আবার আমি লুকিয়েও গিয়েছি। এখন নিশ্চয়ই আভি আমাকে বকবে, আর বকলেও আমার কোনো আফসোস নেই, কারণ আমি যা করেছি তা আমার প্রাপ্য। আমি বসে আছি আভিরও বকা খাওয়ার আশায়, তখনই আভি গাড়ি ব্রেক করে হাসতে শুরু করল। তুমি কি ঠিক আছো? পাগলের মতো হাসছ কেন? আমি অবাক হয়ে আভির দিকে তাকিয়ে আছি। আয়ুষ সেই বাচ্চাই রয়ে গেল। তুমি জানো আয়ুষ আগে আমাকে ছাড়া কিছু বুঝত না, সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরত। আমি ছিলাম ওর অনুপ্রেরণা, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। ও এখন ওর অনুপ্রেরণা থেকে আমাকে ওর দুশমন ভাবে। কখনো ভাবিনি আমাদের ভাই ভাইয়ের এই সম্পর্ক এত খারাপ হয়ে যাবে। আভি, হা, উনার ভাই উনার স্ত্রীকে প্রপোজ করছে, তাতে উনার কোনো মাথা ব্যথা নেই। এখন উনার ভাই আর উনার সম্পর্ক নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। সত্যিই চৌধুরীরা মানুষ না এলিয়েন বুঝা বড় দায়। আমি মনে মনে, আভি ও আমাকে প্রপোজ করছে, আর আমি তোমাকে তা বলিনি। তোমার কি আমার বা আয়ুষের প্রতি কোনো রাগ নেই? আমি সন্দেহর দৃষ্টিতে, আছে, তবে ওর উপরে না, তোমার উপর। তুমি আমাকে বলনি কেন? তবে এই জন্য রাতে তোমাকে সুইট পানিশমেন্ট দিব। আভি আমার কানের কাছে ফিসফিস করে বলে গালে একটা চুমু দিল। আমি ওকে দূরে সরিয়ে গালে হাত দিয়ে বললাম, তোমার কি আমাকে বকা দিতে মন চায় না? আমি তোমার বিবাহিত স্ত্রী হয়েও। আভি আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে বলল, হুশ, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি কখনো আমাদের সম্পর্ক ভেঙে যাবে এমন কোনো কাজ করবে না। আর এইটা তোমার প্রতি আমার বিশ্বাস। একটা সম্পর্কে শুধু ভালোবাসা থাকলেই চলে না, বিশ্বাসও থাকতে হয়, আর আমি তোমাকে বিশ্বাস করি। আমি আমার প্রতি আভির বিশ্বাস দেখে অবাক হয়ে গেলাম। ও এত বিশ্বাস করে আমার উপর। আর আয়ুষের কথা, তোমার জন্য ওর মনে যেই ফিলিংস আছে সেইটা ও নিশ্চয়ই কাবু করবে। ও কখনোই চাইবে না আমাদের সম্পর্ক ওর কারণে খারাপ হয়। আর এখন যা করছে তা শুধু রাগে করছে। আসলে কি বলতো, বাবা মার আলাদা হয়ে যাওয়ার পর আমি আয়ুষকে একটা ভাইয়ের ভালোবাসা দিতে পারিনি। ওকে আমার যখন প্রোটেক্ট করার দরকার ছিল তখন আমি ওর কাছেও যাইনি। তাই ও আমার প্রতি একটু রাগ দেখাচ্ছে। আচ্ছা আস্থা, তুমি কি আমাদের ভাইদের মধ্যে সবকিছু ঠিক করে দিতে পারবে না? আমি চাই ও আবার সেই আমার আগের ভাই হোক। আভি অনেক আশা নিয়ে আমার দিকে তাকিয়ে। আমি মুচকি হাসি দিয়ে বললাম, গাড়ি স্টার্ট করে ভার্সিটিতে গেলে তো আমি কিছু করতে পারবো, আর যদি এখানেই বসে থাকো তাহলে কিন্তু কিছুই হবে না। হবে একটা জিনিস। আভি দুষ্টু হাসি দিয়ে, কি?
আমি সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে। রোমাঞ্চ বলেই আভি এগুতে থাকল। আমি আভির মুখ ধরে। অনেক হয়েছে মিস্টার কোবরা, এখন গাড়ি স্টার্ট করেন। কাবাবের হাড্ডি অন্য মানুষের হতে হবে না, আমার জনি কাবাবের হাড্ডি থেকে কম না। বলেই গাড়ি স্টার্ট দিল। আমি মুচকি হাসি দিয়ে ওর গালে একটা চুমু দিলাম। এইটাই যথেষ্ট আর না, এইটাই যথেষ্ট সারাদিনের জন্য। বলেই আভি চোখ টিপ মারল। আমি উনার কাণ্ড দেখে হাসছি। আভি আমাকে ভার্সিটিতে দিয়ে গেল। মেরি জান, খেয়াল রেখো। আভি, তুমিও আমার জান। আভি মুচকি হেসে গাড়ি নিয়ে চলে গেল। আমি ভার্সিটিতে ঢুকতেই ডালিয়া কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে চলে আসলো। বন্ধু, তুই কই ছিলি? অনেক বড় কাণ্ড হয়ে গেছে। ডালিয়া, কি হয়েছে? আমি চিন্তিত। তোর দেবর আয়ুষ আছে না? ডালিয়া, কি হয়েছে আয়ুষের? ওর বিরুদ্ধে কে যেন অভিযোগ আনছে। ও নাকি ড্রাগস নেয় আর ড্রাগস বেচেও নাকি কলেজে। ওকে সবাই মিলে অপমান করছে। ওর পক্ষে কেউ নেই, ওর বন্ধুরা ওর বিপক্ষে সাক্ষী দিয়েছে। ওকে পুরো তালে ফাঁসিয়ে দিয়েছে। ছেলেটা হলো রুমে একা। সবাই ওকে কথা শোনাচ্ছে। বেচারার কথা কেউ বিশ্বাস করছে না। ডালিয়া, শিট। আয়ুষ কখনো এমন খারাপ কাজ করতে পারে না। এতদিন যতই আমাকে বিরক্তি করেছে কখনো বাজে কোনো মন্তব্য করেনি, বাজেভাবে ছুঁয়ার চেষ্টাও করেনি। নিশ্চয়ই কোনো বড় কারসাজি আছে, কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে এখনই আভিকে জানাতে হবে। যেই ভাবা সেই কাজ। আমি আভিকে ফোন করলাম। হ্যালো আভি, কোথায় তুমি এখন? এই তো ভার্সিটির কাছেই আছি। কেন, কোনো সমস্যা হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আভি চিন্তিত হয়ে। আমি আভিকে সব খুলে বললাম। আস্থা, আমি আসা পর্যন্ত সবকিছু সামলাও। পারবে তো তুমি? আভি, আরে আমি সামলে নিব, চিন্তা করো না। ওকে, আমি আসছি। বলেই আভি ফোনটা রেখে দিল। আমি আর ডালিয়া দৌড়ে হলো রুমে গেলাম। গিয়ে দেখি আয়ুষকে যে যেমন করে পারছে তেমন করে কথা শোনাচ্ছে। যারা আয়ুষের পায়ের যজ্ঞ ও না তারাও ওকে কথা শুনিয়ে যাচ্ছে। আয়ুষ প্রমাণের অভাবে কথাও বলতে পারছে না। এই ছেলেকে কলেজে থেকে বের করে দেয়া হোক। স্টুডেন্টরা, এর কারণে অন্য ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে। প্রফেসররা, প্রিন্সিপাল স্যার শুধু বসে বসে শুনছেন। আর আয়ুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখো কি ছেলে, এত কিছু হয়েছে এখনো মাথা নিচু করল না। স্টুডেন্টের ভিড়ের মধ্যে থেকে একজন। আমি যখন ভুল কিছু করিনি, তাহলে আমি মাথা নিচু কেন করব? ড্রাগসগুলো শুধু আমার ব্যাগ থেকে বেরিয়েছে বলে যে আমি ড্রাগস সেবন করি বা ড্রাগস নিয়ে ব্যবসা করি এইটা তো আর প্রমাণ হয় না। আয়ুষ রাগে চিৎকার করে। এই ছেলে তোমার ব্যাগ থেকে ড্রাগস বেরিয়ে তোমার এতে হাত নেই এইটা প্রমাণ করার জন্য কোনো প্রমাণও নেই তোমার কাছে। আর তুমি এখানে চিৎকার করে গলা উঠিয়ে কথা বলছ। ইংলিশ প্রফেসর, এই ছেলেকে গণপিটুনি দেয়া উচিত বলেই কিছু ছেলে মেয়ে হলো রুমের স্টেজে উঠে আয়ুষকে মারার জন্য আসতে লাগল। অনেক হয়েছে, আমার দেবরকে মারার চেষ্টা দ্বারা দেখাচ্ছি মজা। বলেই ওড়না ভালো করে কোমরে বেঁধে নিলাম। ডালিয়া, আমার ব্যাগটা রাখো।
বলেই স্টেজে একটা লাঠি হাতে নিয়ে উঠে আয়ুষের সামনে গিয়ে দাঁড়ালাম। যেইটা আসবে সেইটাই মার খাবে বলে দিলাম। আয়ুষ কি সত্যিকারের অপরাধী কিনা এখনো তা প্রমাণ হয়নি, তাই এককে মারা তো দূরে থাক, ছুতেও পারবে না। আস্থা, সরে যাও এখান থেকে, আমি সামলে নিব। আমার তোমার প্রোটেকশনের দরকার নেই। আয়ুষ, দেখছি কেমন সামলেছ। আয়ুষ, তোমার ভাই আছে, আমার কাউকে প্রয়োজন নেই। আমার কোনো দরকার নেই তোমাকে, আর না আমার ওই শুধু মাত্র নামে ভাইকে। আয়ুষ রেগে। আয়ুষ, তোমার ভাই তোমাকে সেই আগের মতোই ভালোবাসে, শুধু ওই ভালোবাসাটা ওর মা বাবা হারানোর কষ্টের নিচে চাপা পড়ে গেছে। আমি ভুলেও না, উনি কখনো আমাকে ভালোবাসত না। এত দিনের আওয়ারা হয়ে কাটিয়েছি, কিন্তু উনি কখনো আমার দিকে তাকানোর প্রয়োজন বোধ করেনি, আমাকে শাসন করেনি। আর এখন এসেছে ভাইয়ের ভালোবাসা দেখাতে। আয়ুষের চোখে পানি টলটল করছে, যা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওদের কথা শোনার জন্য এখানে এসেছি নাকি? ওই মেয়ে আটকাতে পারবে না, এখনই ওকে আর ওই মেয়েকে ইচ্ছামতো দিয়ে নেই। বলেই সবাই আমার দিকে এগোতে লাগল। আয়ুষ আমাকে ওর পিছনে দিয়ে দিল। যখনই ভিড় আয়ুষকে মারতে যাবে তখনই আভি বলে উঠল, আমার ভাইকে মারার কথা চিন্তা করলে তার ফল কি হবে তা কি ভেবে দেখেছ? আমি আর আয়ুষ তাকিয়ে দেখি আভি আর ওর পিছু পিছু অনেকগুলো পুলিশ, সাথে নিহাল ভাইয়া আর আরিফও আছে। উনার হাতে একটা ল্যাপটপ। তোমার বরকে কে ফোন দিয়েছে? আয়ুষ ফিসফিস করে। বরকে তো আর বউই ফোন দিবে, তাই না? দেখো কি হ্যান্ডসাম লাগছে তোমার ভাইকে আর আমার বরটাকে। হায়, নজর লাগে না যেন কারো। আমি উনার এই লুকে ফিদা হয়ে। নিজেকে সংযত করো আস্থা। আয়ুষ ভ্রু কুঁচকে। দূর, সংযত করার গুষ্টি কিলাই। এমন বর থাকলে নিয়ত বিগড়ে নিতে মন তো চাইবেই। আমি আভির হ্যান্ডসাম লুকে হাবুডুবু খেতে খেতে। তুমি সত্যি ভাইকে অনেক ভালোবাসো, তাই না আস্থা? আয়ুষ আস্থার দিকে তাকিয়ে মনে মনে, আরে আমার দেখি তাকিয়ে কি দেখছ? তোমার ভাইকে দেখো, আজ সব কয়টায় খবর নিবে। আমি এক্সাইটেড হয়ে দেখছি, তুমি বেশি এক্সাইটেড হওয়া বন্ধ করবে? আয়ুষ, দূর, বলেই আমি আভির দিকে মনোযোগ দিলাম। আভি স্টেজে উঠেই প্রিন্সিপালের কাছে গেল। প্রিন্সিপাল ওকে উনার পাশেই বসতে বলল। উনি আর নিহাল ভাইয়া প্রিন্সিপাল স্যারের পাশে গিয়ে বসল। আমি আর আয়ুষ স্টেজে দাঁড়িয়ে আছি। ডালিয়া নিহাল ভাইয়ার পাশে গিয়ে দাঁড়াল। আরিফ আভির পিছনে দাঁড়াল। কিছু বডিগার্ড এসে আমাদের পিছনে দাঁড়াল। এখন দেখি কে আমার ভাইকে মারার চিন্তা করছে। আভি পায়ের উপর পা তুলে বসে আছে। আভির এমন রাগী লুক দেখে সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। প্রিন্সিপাল স্যার ও একটু ভয় পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, আর সাথে প্রফেসররাও। কি হলো? এখন সবার জোশ কোথায়? আভি রাগে চিৎকার করে। সবার জোশ এখন জুস হয়ে গেছে। আর আভি স্যারকে দেখার পর সেই জুস সবাই গিলে ফেলেছে। এখন কারোর জোশ আর বাকি নেই, তাই না? আরিফ। আমি আরিফের কথা শুনে ফিক করে হেসে দিলাম। আরিফের এমন একটা গুণ আছে যা সব সিরিয়াস পরিস্থিতিকেই মুহূর্তের মধ্যে কমেডি বানিয়ে ফেলতে পারে। আস্থা, তোমার কি টেনশন হচ্ছে না? তোমার এমন পরিস্থিতির মধ্যে কি করে হাসি পায়? আয়ুষ ফিসফিস করে। আমার কোনো টেনশন হচ্ছে না, কারণ তোমার ভাইয়ের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, উনি ঠিক তোমাকে নির্দোষ প্রমাণ করবে।
আমি আভির দিকে তাকিয়ে। আমি আভি দিকে তাকাতেই আভি আমাকে চোখ টিপ মারল। আমি অবাক হয়ে গেলাম। একটু আগেই উনি সবাইকে রাগী গলায় শাসাচ্ছিল, আর এখন আমাকে চোখ টিপ মারল। আর এইটা শুধু আমি না, আয়ুষও দেখল। তোমাদের জুটি খুবই অদ্ভুত। একজন টেনশনে হাসে, আরেকজন রাগের মধ্যেও রোমাঞ্চ খুঁজে। বাহ আয়ুষ, হি হি। আমি দাঁত বের করে হাসি দিয়ে। অন্যদিকে মিস্টার আভি, আপনার ভাইয়ের ব্যাগ থেকে আমরা ড্রাগস পেয়েছি, ইংলিশ প্রফেসর। তো আভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তো নিশ্চয়ই উনি ড্রাগস সেবন করে, তাই উনার ব্যাগ থেকে ড্রাগস পাওয়া গেছে। আর ইদানিং আমাদের কলেজে ড্রাগস সেবন করার নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল। আর এখন তো সরাসরি আপনার ভাইয়ের কাছ থেকে ড্রাগস পাওয়া গেছে। ইংলিশ প্রফেসর, তাই নাকি? আয়ুষ, এইটা কি সত্যি? আভি, আমি বললে কি আপনি বিশ্বাস করবেন? আয়ুষ অন্যদিকে মুখ ফিরিয়ে। হুম, করব। আমি আমার ভাইকে বিশ্বাস করব। আভি, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। আজ সকালে কলেজে এসে ব্যাগ রেখে বাহিরে গেছি। আসার পর দেখি উনারা আমার ব্যাগ থেকে কি যেন খুঁজছিল। জিজ্ঞেস করতেই বলল কে জানি বলেছে আমি নাকি ড্রাগস সেবন করি আর বেচাকেনাও করি। পরেই তারা আমার ব্যাগ চেক করে ড্রাগস পেল। কিন্তু আমি এইসব কিছুই করিনি। আর আমি জানি আপনি, আভি, আমার কথা কিছুই বিশ্বাস করবেন না। আয়ুষ, দেখলেন আমার ভাই কি বলল? ও এই ব্যাপারে কিছুই জানে না। আপনাদের কারো কাছে কি প্রমাণ আছে ওর বিরুদ্ধে? আভি, আয়ুষ আভির কথা শুনে অবাক। কারণ ওর বিশ্বাস ছিল আভি ওকে বিশ্বাস করবে না। কিন্তু আভি ওর সাপোর্টেই কথা বলল। কি হলো দেবর মশাই? অবাক হলে বুঝি? আমি আয়ুষকে টিচ করে। চুপ করে দেখো। এখনো তোমার স্বামীর প্রতি আমার কোনো ভরসা নেই। আয়ুষ, সবগুলো এক। মুখে এক, মনে আরেক। আমি বিড়বিড় করে। কিছু বললে? আয়ুষ, না। চুপ করে দেখছি। আমি। আছে প্রমাণ। ওর বন্ধু রায় ওর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। ওরা নাকি ওকে ড্রাগস সেবন করতে দেখেছে। প্রফেসর, তাই নাকি? দেখি তো ওর বন্ধুদের। আভি ভ্রু উঁচু করে। পরেই আয়ুষের বন্ধুদের স্টেজে আনা হল। তোমরা কি সত্যি দেখেছ আয়ুষ ড্রাগস নিচ্ছে? আভি, জি। আয়ুষের বন্ধুরা? কোথায় নিয়েছে? আভি, ক্লাসরুমে, কমন রুমে, আরও অনেক জায়গাতে আমরা দেখেছি ওকে ড্রাগস নিতে। তা তখন কেন সবাইকে বলনি ওর ব্যাপারে? আভি, তখন আমরা জানতাম না ও যেটা নিচ্ছে ওইটা ড্রাগস। ও তাহলে হঠাৎ আজ জেনে গেছ ওইটা ড্রাগস? ভালো। আয়ুষ, দেখ এদের তুই তোর ফ্রেন্ড সার্কেল বলেছিলি। আভি, আয়ুষ হাত মুষ্টি বদ্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে। এই তুমি? তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, তাই না? তোমারও মনে হয় ও ড্রাগস নেয়? আভি, জি। আয়ুষের বেস্ট ফ্রেন্ড ইমরান। তা এখন তো প্রমাণ হয়ে গেছে আপনার ভাই সত্যিই দোষী। প্রফেসর, আমার ভাইকে দোষী প্রমাণ করতে পারলে যেন আপনার খুব শান্তি হবে। খুব ভালো। আমি এতক্ষণ আপনাদের সাক্ষ্য দেখছিলাম। এখন আপনারা আমার সাক্ষ্য প্রমাণ দেখুন। নিহাল, দেখাতো। আভি, আরিফ, ল্যাপটপটা দাও তো। নিহাল, এই যে স্যার। হাজির।
আরিফ, নিহাল ভাইয়া ল্যাপটপে কি যেন টিপল। তারপরই হলো রুমের বড় পর্দায় কি যেন প্লে করা হলো। আর তা দেখেই আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। ওইটাতে দেখা যাচ্ছে ইমরান যে কিনা আয়ুষের বেস্ট ফ্রেন্ড ও আয়ুষের ব্যাগে ড্রাগসগুলো রাখছে। আয়ুষ এইটা দেখেই রাগে ইমরানকে মারতে শুরু করল। কেউ ওকে থামাতে পারছে না। আভি গিয়ে ওকে থামালো। ভাই ছাড়ো, ওর মতো বিশ্বাসঘাতককে মেরে ফেলা উচিত। আয়ুষ, থামো, অনেক হয়েছে। আভি আয়ুষকে শান্ত করল। মিস্টার আভি, আপনি কি করে এই সিসিটিভি ফুটেজ পেলেন? উইটা তো ডিলিট করা হয়েছিল, আর উইটা কে করেছে আমরা জানি না। প্রিন্সিপাল, এই প্রশ্নের উত্তর বোধহয় ইংলিশ প্রফেসর দিতে পারবে, তাই না স্যার? আভি, মানে স্যার উনি কি বলছেন? প্রিন্সিপাল, আমি বলছি স্যার, আসলে উনি অনেক বছর ধরে এই কলেজে ড্রাগস কেনাবেচা করছে, আর এইটা আয়ুষ টের পেয়ে যায়। আর ও এইটা আপনাকে বলে দিবে, এইটা আবার ইমরান ইংলিশ প্রফেসরকে খবর দেয়। কারণ ইমরান হল ইংলিশ প্রফেসরের স্পেশাল কাস্টমার। তখন প্রফেসর ইমরানকে দিয়ে আয়ুষকে ফাঁসানোর চেষ্টা করে। আর সিসিটিভি ফুটেজ ইংলিশ প্রফেসরই ডিলিট করেছে। কিন্তু আমাদের জিনিয়াস নিহাল ফুটেজ রিকভার করে, তাই না প্রফেসর? আভি, হায়, আপনি কত ইন্টেলিজেন্ট। ডালিয়া, বুঝতে হবে। নিহাল ভাব নিয়ে, আমি ওদের খেয়াল করলাম, কিন্তু এখন ওদের রেখে অন্যদিকে নজর দেয়া জরুরি। আমার এত বছরের খাটনি তোমরা এইভাবে শেষ করে দিতে পারো না। বলেই প্রফেসর পালাতে চাইল, কিন্তু তার শেষ রক্ষা হল না। পুলিশ তাকে ধরে নিয়ে গেল, আর সাথে ইমরানকেও। থ্যাঙ্কস। আয়ুষ অন্যদিকে মুখ করে। কি বললি শুনতে পেলাম না, একটু জোরে বলবি। আভি টিটকারি দিয়ে বললাম। থ্যাঙ্কস, আয়ুষ চিৎকার করে। আভি আয়ুষের গলা জড়িয়ে ধরে। আরে ভাইকে থ্যাঙ্কস বলাকে তোকে শিখিয়েছে? আভি আর আয়ুষ একজন আরেক জনকে জড়িয়ে ধরল। আমি, আরিফ, নিহাল, ডালিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর হাসছি। আজ অনেক বছর পর দুই ভাই একসাথে হল। আরিফ আমার মাথায় হাত দিয়ে, থ্যাঙ্কস ম্যাম, আপনার কারণে এইসব হয়েছে। ভুল বলেছেন আরিফ, ওদের ভাই ভাইয়ের ভালোবাসার কারণে এইসব সম্ভব হয়েছে, আর বাকিটা আল্লাহ ইচ্ছা। আমি, আভি আর আয়ুষের দিকে তাকিয়ে আছি। দুই ভাই কি সুন্দর করে খিলখিল করে হাসছে। আমার যে কি ভালো লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ধন্যবাদ মিস্টার আভি। আর তোমাকেও সরি আয়ুষ। এখন থেকে আমরা এইসব বিষয়ে ভালো করে খেয়াল রাখব। বাকি প্রফেসররা, ঠিক আছে স্যার, তাহলে আমরা এখন আসতে পারি? আভি, শিওর, প্লিজ। আমি, আভি, আয়ুষ, নিহাল, ডালিয়া আর আরিফ এক গাড়িতে বসে আছি। আরিফ ড্রাইভ করছে। আজ সবাই দুই ভাইয়ের মিল হয়েছে বলে সেলিব্রেট করতে যাব, তাই দুপুরের খাবার আয়ুষ আর আভির তরফ থেকে। সরি ভাই, তোকে তখন অবহেলা করেছি বলে। আভি, আরে উইটা বাদ দাও, এখন থেকে আমরা নতুন করে স্টার্ট করব সব। আর আমিও সরি, তখন তোমার মানসিক অবস্থাটা আমার বোঝা উচিত ছিল। আয়ুষ, ব্যাপার না, উইটা একটু হয়ই। আভি, তোমাকেও সরি। আস্থা,
এত দিন জ্বালানোর জন্য। আয়ুষ, আমি এত সহজে মাফ করব না বলে দিলাম। আমি ভাব নিয়ে। ভাই কি বলছে ও? আয়ুষ, তোদের দেবর ভাবির ব্যাপার তোরা বুঝো গিয়ে। আভি, আচ্ছা। আস্থা মহারানী কি চান আপনি? আয়ুষ, আমাকে ভাবি বলে ডাকবে। আর যখন আমার আর তোমার ভাইয়ের ঝগড়া হবে তুমি তখন আমার সাইড নিয়ে কথা বলবে। আমি, উইটা আর বলতে। দেবর তোমার সেবায় হাজির ভাবি। আয়ুষ, কি মেয়েরে, এখন আমি আর ভাই মিললাম। আর এখনই উনি ওকে উনার সাইডে নিয়ে যাচ্ছে। একে তো রাজনীতিতে নামানো উচিত। বিপুল ভোটে জয় লাভ করবে। আভি আমার গলা জড়িয়ে ধরে গাল টেনে টেনে কথাগুলো বলল। আহ, আভি লাগছে। আমার গালগুলো এমনি গুলিমুলু তুমি টেনে আরো গুলিমুলু করে দিচ্ছ। আমি, থাক। তাতে কি এই গাল টানার অধিকার আমার আছে? আভি গাল টানতে টানতে। আস্থা তোমার জন্য আমার যেই ফিলিংস আছে সেই ফিলিংসগুলো না বলাই থাক। তোমাকে যখন কলেজে প্রথম দেখেছিলাম তখনই তোমার প্রতি ভালো লাগা কাজ করছিল, কিন্তু কখনো তোমাকে বলার সুযোগ হয়ে ওঠেনি। ধীরে ধীরে এই ভালো লাগা যে কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছিল আমি বুঝতেই পারিনি। যখন শুনলাম তুমি আমারই বড় ভাইয়ের স্ত্রী তখন যেন বুকটা ছিঁড়ে যাচ্ছিল কষ্টে। তোমাকে না পাওয়ার কষ্টে। কিন্তু এখন বুঝতে পারছি যার কপালে যে লেখা থাকে তার কপালে সেই আসে। আমার কপালে তুমি নেই, কিন্তু তবুও আমি তোমার জন্য অনেক খুশি। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে আর তুমিও ভাইয়াকে অনেক ভালোবাসো। আমি আর তোমাদের সুখের সংসারে ভাঙ্গনের কারণ হতে চাই না। শুধু দোয়া করব দূর থেকে যাতে তুমি ভালো থাকো। আয়ুষ আভি আর আস্থার ঝগড়া দেখতে দেখতে। আয়ুষ হেল্প মি। তোমার ভাই সেই কখন থেকে আমার গাল টেনে যাচ্ছে। আমি, উইটা কিউট কাপল ফাইট আমি কি করব? আয়ুষ জিহ্বায় কামড় দিয়ে। ওরে মীর জাফর দেবর। আমি, এখন তোমাকে কে বাঁচাবে? হা হা। আভি ডেভিল হাসি দিয়ে। সবাই আমাদের তিনজনের কাণ্ড হাসতে হাসতে শেষ। দেখছো ওরা কি সুন্দর কাপল। আই উইশ আমরাও যদি ওদের মতো হতাম। ডালিয়া, আমরা আমাদের মতো কিউট কাপল। নিহাল, আমরা কাপল হলাম কবে? ডালিয়া সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে। তুমিই তো বললে আমরা কাপল। নিহাল ভ্রু কুঁচকে। কবে? তুমি আমাকে প্রপোজ করছো? ডালিয়া রাগী চোখে। আম আম প্রপোজ করলেই কি কাপল হয়? নিহাল কাচুমাচু হয়ে। তো কি করলে হয় শুনি? এখন বলবি তুই? ডালিয়া রেগে গিয়ে। আচ্ছা আচ্ছা, করব প্রপোজ, খুশি তো? নিহাল কাদো কাদো হয়ে। অন্যদিকে আমরা নিহাল আর ডালিয়ার কথা শুনে অবাক। কি হচ্ছে? এই দিক দিয়ে কবে থেকে জল গড়াতে শুরু করল? আমি ভ্রু কুঁচকে। পরেই নিহাল আর ডালিয়া আমাদের ওদের লাভ স্টোরির কথা বলল। আমি শুনে খুব খুশি হলাম। আভিও। এখন বুঝবি ভাই, বউ কি জিনিস। আভি, কি জিনিস মানে? আমি সন্দেহর দৃষ্টিতে। আরে কত আদরের জিনিস এইটাই বলছিলাম। বলেই আভি আবার আমার গাল ধরে টানতে শুরু করল। দূর ছাড়ো তো। আমি, আরিফ, গাড়ি সাইডে রাখো। তুমি আর আমি নেমে যাই।
এই কাপলগুলো আমাদের সিঙ্গেল মনকে ক্ষত বিক্ষত করে দিতে চাইছে। আয়ুষ এক বুক হতাশা নিয়ে। আমরা আয়ুষের কথা শুনে হাসতে লাগলাম। এইভাবে হাসি ঠাট্টা করতে করতে আমরা রেস্তোরাঁয় পৌঁছলাম। অন্যদিকে, আপা তুমি কবে আসবে? ঈশানী। কেন? কি হয়েছে? তুমি জানো আভি এখানে কিভাবে আমাকে অপমান করছে? ওকে কবে তুমি শিক্ষা দিবে বলো তো? ঈশানী। এত জটফট করছো কেন? সময় হলে সবার প্রাপ্য জিনিস সবাই পেয়ে যাবে। কখন সময় হলে? আভি চৌধুরী কোম্পানি পুরোভাবে কাবু করলে? ওর বউ তো এখন বাড়িতে হুকুম চালাচ্ছে। ঈশানী। চালাচ্ছে যখন চালাতে দেও। কয়েকদিনের এই তো কথা। আপু প্লিজ, তোমার এই ঠান্ডা মাথায় করা কাজ আমার মাথায় ঢুকে না। ওইদিন আস্থাকে মারার কত ভালো সুযোগ ছিল। আমি তোমাকে আস্থার হানিমুনে যাওয়ার খবর, ওরা কথা থাকবে কি করবে সব খবর দিলাম। কিন্তু তুমি আস্থাকে মারলেই না। এই তোমার ঠান্ডা মাথার প্ল্যান? ঈশানী। আমার ঠান্ডা মাথার প্ল্যানিংয়ের কারণেই কিন্তু আজ কলি আর জিসান আজ সন্তান হারা। আর তুমিও কিন্তু আদি, আভির বাবা, আর সুমু, আভির মা থেকে তোমার উপর করা অন্যায়ের বদলা নিতে পেরেছ। আর ওদের আলাদা করতে পেরেছ। তাই আমার প্ল্যানিং নিয়ে কোনো কথা বলবে না। আগে বলো তুলিকে দিয়ে আভিকে যেই এসএমএস তোমাকে পাঠাতে বলেছিলাম ওইটা হয়েছে? তোমার কথা মতো আমি তুলিকে দিয়ে ওই এসএমএস পাঠিয়েছি। আর তুলিকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। ঈশানী। খুব ভালো। আপা তুমি কবে আসবে দেশে? ঈশানী। খুব শীঘ্রই। আমাদের খাবার দাবার শেষ করে এখন আমরা যে যার যার মতো যার যার জায়গাতে চলে যাব। নিহাল ভাইয়া ডালিয়াকে দিয়ে আসবে বলে ওকে নিয়ে গেল। আরিফ অফিসে চলে গেল। এখন আমি, আভি আর আয়ুষ এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা শুধু আমি জানি, ওরা না। আস্থা। বলো না কোথায় যাবে? আভি। ভাবি বলো না। আয়ুষ। চুপচাপ ড্রাইভ করো। ঠিক আছে। আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলেই তো দেখতে পারবে। আমি। কিন্তু তোমার পার্ট টাইম জব? আভি। ওইটা আমি ছেড়ে দিয়েছি। আমি। কিন্তু কেন? আভি অবাক হয়ে। একটু পরেই বুঝতে পারবে। আমি মুচকি হেসে। আয়ুষ চুপচাপ ড্রাইভ করছে আর আভি কনফিউজ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের গাড়ি একটা হসপিটালে গিয়ে থামল। আভি হসপিটাল দেখেই আরও অবাক হয়ে গেল। এইটা? আভি। চলো। আমি আভিকে টানতে টানতে নিয়ে গেলাম। ভাই এইটা তো। আয়ুষ আভির কাঁধে হাত রেখে। গিয়ে দেখি ও কি করতে চাইছে। আভি। হসপিটালের ভিতরে। মিস আস্থা। সব ফর্মালিটিস পূরণ হয়ে গেছে। ডক্টর। কিসের ফর্মালিটিস? আভি অবাক হয়ে। আপনার বাবাকে বাসায় নিয়ে যাওয়ার ফর্মালিটিস। ডক্টর। বাবাকে নিয়ে যাব মানে? আভি অবাক হয়ে। ডক্টর আপনি যান। বাকি ফর্মালিটিস পূরণ করুন। আর বাবাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি। আচ্ছা। বলেই ডক্টর চলে গেল। আসুননি। কি হচ্ছে এইসব? আভি। আমি ডক্টরের সাথে কথা বলেছি। উনি বলেছেন বাবার কন্ডিশন আগের থেকে অনেক ভালো। কিন্তু তবুও উনি কোমা থেকে উঠছে না। তো আমি উনাকে জিজ্ঞেস করলাম আমি কি উনাকে বাসায় নিয়ে যেতে পারি।
তখন উনি বললেন উনাকে বাসায় নিয়ে গেলে আরো ভালো হবে। ঘরোয়া পরিবেশে থাকলে উনার সুস্থ হওয়ার চান্স বেশি হবে। আর উনি সবকিছু বুঝতে পারে, অনুভব করতে পারে, শুনতে পারে, দেখতে পারে, শুধু বলতে পারে না আর চলতে পারে না। তাই আমি ভাবছি আমি স্পেশালভাবে উনার খেয়াল রাখব। উনাকে বাসায় নিয়ে আমি এই জন্য তুমি তোমার পার্ট টাইম জব ছেড়ে দিয়েছ, যাতে তুমি বাবার খেয়াল রাখতে পারো? আভি: হুম। আর আই অ্যাম সরি। তোমাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি বলে। তুমি রাগ করনি তো? আভি আমাকে জড়িয়ে ধরে। থ্যাঙ্কস আসুমনি আমাকে ভালোবাসার জন্য, আমাকে ভালোবেসে কাছে আসার জন্য, আমার লাইফে আসার জন্য। আর তুমি তোমার এত শখের জব শুধুমাত্র বাবার জন্য ছেড়ে দিলে। সত্যিই মেয়েরা মহান। আভি: আমি মহান নই আভি। আমি যা করছি তোমার খুশির জন্য, তোমাকে সেই হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরিয়ে দেওয়ার জন্য, তোমার আর দাদুর মধ্যে সেই যুদ্ধটা বন্ধ করতে। কেন জানি মনে হচ্ছে বাবা কোমা থেকে উঠলেই সব রহস্য বেরিয়ে আসবে। উনিই পারবেন তোমাকে আর দাদুকে মিলাতে, তোমাদের ভুল বুঝাবুঝি ভাঙ্গতে। সেই দিন যখন তুমি আমার উপর দাদুর জন্য চিৎকার করলে তখন আমি সোজা এখানেই এসেছিলাম আরিফের কাছ থেকে ঠিকানা নিয়ে। এসেই ডক্টরের সাথে কথা বলি। আমি মনে মনে আই অ্যাম সরি বিরক্ত করছি বলে, কিন্তু এইটা হসপিটাল রোমাঞ্চ করার জায়গা না। সো কন্ট্রোল ইউরসেলফ। আয়ুষ। আভি আমাকে ছেড়ে দিল। আমিও নিজেকে সংযত করলাম। পরেই আমরা বাবাকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আমি, আভি আর আয়ুষ বাবাকে নিয়ে তার রুমে চলে গেলাম। বাবাকে দেখার দায়িত্ব শুধু আমি আর মিস সাবিনা নিলাম। আমি যখন ভার্সিটিতে থাকব তখন বাবাকে মিস সাবিনা দেখবে, আর বাকি সময় আমি। কি হচ্ছে কি এখানে? ঈশানী: মা, বড় বাবাকে হসপিটাল থেকে নিয়ে এসেছি। আয়ুষ: তুই নিয়ে এসেছিস? ঈশানী রাগী চোখে: না, শুধু আমি না, ভাইয়া আর ভাবিও সাথে এনেছে। আসলে আইডিয়াটা ভাবির। আয়ুষ: ভাইয়া ভাবি? কবে থেকে ও তোর ভাইয়া আর ওই বেয়াদব মেয়ে তো ভাবি হয়ে গেছে? ঈশানী: আগে থেকেই ছিল, এতদিন পর অনুভব করলাম। আয়ুষ বলেই ঈশানী থাপ্পড় দিতে আসলো আয়ুষকে। তখনই আভি ধরে ফেলল। কি হলো, হাত ধরেছ কেন? আমি আমার ছেলেকে শাসন করছি। ঈশানী: আমার ভাই কোনো ভুল কিছু বলেনি, আপনি অযথা ওকে কেন মারবেন? আভি: আমার ছেলে, আমি যা খুশি করতে পারি। ঈশানী: যখন শাসন করার দরকার ছিল তখন তো করেননি, এখন যখন মানুষ হয়েছে এসেছেন অমানুষ করতে? আমি। ঈশানী হেছকা মেরে আভির থেকে নিজের হাত সরিয়ে নিল। সব হয়েছে তোমার জন্য, যত নষ্টের মূল তুমি, বলেই চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। ভাবি মোমের কথায় কিছু মনে করো না তো? আয়ুষ: তোর ভাবি অনেক স্ট্রং, এই কিছুতে মন খারাপ করার মানুষই নাও। তাই না আসুমনি, বলেই আবার গাল টানতে শুরু করল। তুমি আবার আমার গাল টানতে শুরু করলে। আমি কিন্তু এখন বাবাকে বলে দিব। আমি কাদো কাদো হয়ে। বলো বলো আভি। শুরু হয়ে গেছে এদের। তোমরা কন্টিনিউ করো, আমি গেলাম। বলেই আয়ুষ চলে গেল। বাবা দেখুন না, আপনার ছেলে খালি আমাকে বিরক্ত করে।
আমি বাবার হুইলচেয়ারের পাশে বসে। বাবা, দেখো না ওর গালগুলো। খালি টানতে মন চায়, আমি কি করব বলো? আভিও চেয়ারে পাশে বসে। বাবা, আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। আমি আপনার কাছে অনেক নালিশ করব। আপনার শাসন করতে হবে আপনার ছেলেকে। আমি। প্লিজ বাবা, উঠে আমাকে বকা দাও। কেন তোমার বৌমাকে বিরক্ত করছি? আভির গলা ধরে আসছে। আমি আভির কাঁধে হাত রাখতেই আভি আমার কোলে মাথা রেখে বলল, আশু বাবা, আগের মতো হবে তো? হুম, অবশ্যই হবে। আমি ফ্লোরে বসে আছি। আভি আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। আর আমাদের সামনেই বাবা হুইলচেয়ারে, যেন উনার দুচোখ আমাদেরই দেখছে। উনার চোখে এক প্রশান্তি অনুভব করছে। হয়তো উনার চোখে সেই খুশির ঝলক দেখতে পারছি আমি। হয়তো উনি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন বাবা। আমার আভিটা খুব কষ্টে আছে। আমি হাত বুলাতে বুলাতে দেখি আভি আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। একদম বাচ্চাদের মতো লাগছে। আমি বাবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম। আর সাথে সাথেই বাবার নিস্তব্ধ চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মানুষ নাকি অতি খুশিতে কান্না করে, বাবাও হয়তো অনেক খুশি। আপা, অনেক বড় কাণ্ড হয়ে গেছে। ঈশানী, সব সময় তো তোমার জন্য অনেক বড় কাণ্ডই হয়। এখন আবার কি হয়েছে? আভি আর ওই মেয়ে আস্থা মিলে আদিকে বাসায় নিয়ে এসেছে। ঈশানী, হুম, তা তো জানি। এই নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? কি তুমি জানো? কিন্তু কি করে? ঈশানী অবাক হয়ে। তা তোমার না জানলেও চলবে আপা। আরেকটা কাণ্ড হয়ে গেছে। ঈশানী, কি হয়ে গেছে? আয়ুষ এখন ওদের দলে চলে গেছে। আয়ুষ এখন আস্থা আর আভি ছাড়া কিছুই বুঝে না। ঈশানী, ওহহ, এইটা একটু টেনশনের কথা। কিন্তু তুমি চিন্তা করো না, আমি জানি কি করতে হবে। আর শুনো, বেশি পাকামো করতে যেও না। আচ্ছা, তাহলে তুমি আসো, বলেই ঈশানী কল কেটে দিল। স্যার, আরিফ চিৎকার করে কেবিনে ঢুকতে ঢুকতে। কি হলো? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? দাদু ভ্রু কুঁচকে। স্যার, একটা দারুণ খবর আছে। আস্থা ম্যাম আদি স্যারকে বাসায় নিয়ে গেছে নিজে সুস্থ করবে বলে। আরিফ এক্সাইটেড হয়ে। হুম, মিস সাবিনা আমাকে একটু আগেই ফোন করে জানালো। দাদু এক গাল হেসে। আচ্ছা, তাহলে এখন আভি ম্যাম আর আস্থা স্যারকে কেউ আটকাতে পারবে না এক হাওয়া থেকে। আরিফ। দাদু চেয়ার থেকে উঠে জানালা দিয়ে ব্যস্ত নগরীর দিকে তাকিয়ে বলল। আরিফ, এক হওয়া খুব সহজ, কিন্তু এক থাকাটা খুব কঠিন। ওরা এক হয়ে গেছে, কিন্তু এক কি থাকতে পারবে? আরিফও চিন্তিত মুখ করে দাঁড়িয়ে আছে। আমি হুইলচেয়ারে বাবার কোলে মাথা রেখে আর আভি আমার কোলে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। আমাদের ঘুম ভাঙ্গে মিস সাবিনার ডাক শুনে। আস্থা, আস্থা, উঠো, সন্ধ্যা হয়ে গেছে। এখনো ঘুমিয়ে থাকবে? মিস সাবিনা। ওহ, হা, অনেকক্ষণ হয়ে গেছে তাই না? আভি কোথায়? আমি উঠে চোখ মুখ কচলাতে কচলাতে। আভি তোমার কোলে এখনো ঘুমাচ্ছে, দেখো তাকিয়ে। মিস সাবিনা মুচকি হেসে। ও, এই মহাশয়, উঠো, অনেক দেরি হয়ে গেছে। এমনি। আমি আভিকে ধাক্কা দিয়ে
একটু ঘুমাতে দাও না। আসো। আভি, ভুলেও না। উঠো। বাবার জন্য খাবার বানাতে হবে না। আমি। হ্যাঁ। চলো চলো। বলেই একলাগে আভি উঠে কিচেনে চলে গেল। এইদিকে কি হলো কিছুই না বুঝে আমি আর মিস সাবিনা অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি বাবাকে নিয়ে কিচেনের দিকে পা বাড়ালাম। বাবার রুম নিচেই, যাতে হুইলচেয়ার নিয়ে কোনো সমস্যা না হয়। আমি, মিস সাবিনা আর বাবা গিয়ে দেখি আভি আর আয়ুষ খাবার রান্না করছে। সব সার্ভেন্ট রান্নাঘরের বাহিরে। মিস সাবিনা এখন খাওয়া কপালে জুটবে তো? আমি চিন্তিত হয়ে। চিন্তা করো না, আভি খুব ভালো রান্না করতে পারে। মিস সাবিনা। তাই নাকি? আমার বর এত কাজের জানতাম না তো। দেখেছেন বাবা, আজ আপনার ছেলে আপনার জন্য খাবার বানাচ্ছে। আপনি আজ খুব খুশি তাই না? আমি হুইলচেয়ারের পাশে বসে। কিছুক্ষণ পর আভি আর আয়ুষ রান্না করে খাবার নিয়ে খাবার টেবিলে রাখল। ঈশানী চাচি নাকি আভির বানানো খাবার খাবে না, তাই মুখ ফুলিয়ে উপরে চলে গেল। কিন্তু আয়ুষ অনেক অনুরোধ করে নিচে নিয়ে আসল। সবাই খুব প্রশংসা করল খাবারের। আমি তো আভির এই রূপ দেখে পুরাই অবাক। পরেই আমি আর আভি মিলে বাবাকে খাইয়ে দিলাম। বাবার জন্য ভেজিটেবল স্যুপ আর চিকেন স্যুপ রান্না করল। বাবা শুধু তরল খাবারই খেতে পারে। আজ অনেক পরে সবাই হাসি মুখে আছে। যদিও আরশি আর ঈশানী চাচি একটু বেজার, তবে একদিন তারাও ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর আভি একজন নার্সকে রেখেছে বাবার ঔষধের খেয়াল রাখার জন্য। আমি আর মিস সাবিনা দুজনই ঔষধের এত কিছু বুঝি না। যদি বাবার ওষুধ খাওয়ানোর মধ্যে কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কি হবে? তাই আভি খুব চিন্তা ভাবনা করে নার্স এনেছে। কিন্তু বাসায় আসার পরও বাবার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এই জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছে। আমি নিয়মিত বাবাকে এক্সারসাইজ করাই। প্রতিদিন সকাল বিকাল বাগানে ঘুরতে নিয়ে যাই। সব কিছুর এত খেয়াল রাখার পরেও কেন জানি কিছুই হচ্ছে না। আজ সকালে আভি, আমি, আভি রেডি হতে হতে মা আর বাবা ফিরে এসেছে। আমি গিয়ে একটু মার সাথে দেখা করে আসি। তুমি কি যাবে? আমি, না, তুমি যাও, আমারও একটু জরুরি কাজ আছে। আমি ড্রাইভারকে বলছি, উনি তোমাকে পৌঁছে দিবে। আভি আমার মাথায় হাত বুলিয়ে, আচ্ছা, তাহলে তুমি এখন যাও। আমার ভার্সিটি কয়েকদিনের জন্য বন্ধ দিয়েছে, তাই তোমার আর আমাকে দিতে আসতে হবে না। আমি, ঠিক আছে, নিজের খেয়াল রেখো, বলেই আভি বেরিয়ে গেল। আমি যাওয়ার আগে বাবার রুমে একটু ঘুরে আসতে গেলাম। বাবা, শুভ সকাল। ঘুম কেমন হয়েছে বলুন তো? সরি, আজ আপনাকে নিয়ে সকালে হাঁটতে যেতে পারলাম না। আসলে আজ সকাল থেকে আমার শরীরও কেমন যেন খারাপ লাগছে। বলেই রুমের পর্দা টেনে দিলাম। তোমরা এখনো পর্দা টানোনি কেন? আর বাবার খাওয়া কি হয়েছে? নাকি আজ আমি নেই বলে ফাঁকি দিচ্ছ? আমি সার্ভেন্টদের উদ্দেশ্য করে, না না ম্যাম, মিস সাবিনা সকালেই স্যারকে খাইয়ে দিয়েছেন। কিন্তু কিন্তু কি? আমি আসলে এখনো স্যারের ঔষধ খাওয়া হয়নি। কি? 10:30 বাজতে চলল আর এখনো বাবা ওষুধ খাননি। আর তোমরা এখন বলছ নার্স কোথায়? উনি এখনো আসেনি কেন? উনার যদি লেট হয় তাহলে তো উনি আমাকেই বলতে পারত। আমি
আমরা কিছুই জানি না ম্যাম। আচ্ছা, আমাকে ওষুধগুলো দাও তো। আমি জানি বাবা সকালে কি কি ওষুধ খায়। আমি পরেই একজন আমাকে বাবার ওষুধগুলো দিল। আমি ওষুধগুলো খুললাম। সেখানে ওষুধের কৌটার নতুন প্যাকেট। খুলে বের করতেই দেখলাম ওষুধটা পিল। দেখে মনে হচ্ছে বাংলাদেশের না অন্য দেশ থেকে আনা হয়েছে। আমি বাবাকে ওষুধ খাওয়াতে যাব তখন কোথা থেকে যেন নার্সটা এসে পড়ল। ম্যাম, আপনি কষ্ট করতে যাবেন কেন? আমি আছি তো। নার্স, তা আপনার এত লেট হলো কেন? আমি সরি ম্যাম, আমার মা অসুস্থ ছিল তাই আজ একটু লেট হয়ে গেছে। আর হবে না। আচ্ছা, নিজের মার খেয়াল রাখবেন। আর পরবর্তীতে লেট হলে প্লিজ আগে জানিয়ে দিবেন। আমি ওকে ম্যাম। আমি আর কিছু বললাম না, বেরিয়ে গেলাম। আমি ড্রাইভারকে নিয়ে খান মেনশনে গেলাম। আমার এই প্রথমবার এখানে আসা। বাবা আমাকে এখানেই আসতে বলেছে। আমি ভিতরে ঢুকতেই মা আমাকে জড়িয়ে ধরল। আমিও উনাকে জড়িয়ে ধরলাম। মা, এত এক্সাইটেড হওয়া তোমার পক্ষে ঠিক না। আরে বাদ দে। ডক্টর কি বলছে শুনবি? উনি বলছে আমার আর কোনো থেরাপি নিতে হবে না। আমি এখন পুরোপুরি সুস্থ। কলি, তাই নাকি মা? আলহামদুলিল্লাহ, এইটা তো খুব খুশির খবর। আচ্ছা মা, তবুও নিজের খেয়াল না রেখে ছুটোছুটি করলে চলবে না। আমি এইটাই আমি এতক্ষণ ধরে তোর মা বুঝাতে চাইছি, কিন্তু উনি বুঝতে চায় না। এখন তুই যখন এসেছিস তুইই বুঝা। বাবা, কেমন আছো বাবা? আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। এই তো মা, অনেক ভালো। শুধু তোকে খুব মিস করছি বাবা। আমিও তোমাকে এত মিস করছি। আমি হয়েছে অনেক বাবা মেয়ের গল্প। এখন চলো ভিতরে যাই বলেই মা আমাকে ভিতরে নিয়ে গেল। মা, বাবা, বাসায় কি আর কেউ নেই? আমি না, আমি আর তোর বাবাই থাকি, আর কেউ না। কলি, তোর মা অনাথ। উনার পালিত মা আমাদের বাসায় কাজ করত। আমার বাবার খুব বিশ্বস্ত মানুষ ছিল। আমি যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসি তখন তোর মার দস্যি পানা দেখে প্রেমে পড়ে যাই। তখন আমার বাবা, তোর মা আর আমার বিয়ে মেনে নেননি। আর সেই থেকে আমরা আলাদা থাকি। বাবা, ও আমি আভির মা বাবার কাহিনী ও এমনই, শুধু ওদের দাদু মেনে নেওয়ার পরই বাবা আর মা আলাদা হয়ে গেছে। আমি মনে মনে, কি হয়েছে মা, কি ভাবছিস? জিসান, কিছু না বাবা। আমি অনেক হয়েছে সেই অতীতের কথা। এখন চল কিছু খেয়ে নেয়া যাক। আমি এই প্রথম আমার মেয়ের জন্য রান্না করছি। এখন দেখার পালা ওর পছন্দ হয় নাকি। মা অনেক এক্সাইটেড হয়ে। আমার মার রান্না সব সময় বেস্ট হবে। আমি তাহলে চলো খাবারের দিকে নজর দেয়া যাক। জিসান, দুপুরের খাবারের শেষ করে এখন বিকালে আমরা বাগানে বসে আছি পার্টি বিছিয়ে। মা বসে আছে, আমি মার কোলে মাথা রেখে শুয়ে আছি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশু মা, তুই কি আভির সাথে খুশি আছিস? কলি, হুম মা। কেন? আমি অবাক হয়ে, না, এমনি জিজ্ঞেস করলাম, এই আর কি। কলি, ও আচ্ছা। আমি সন্ধ্যার একটু আগেই আমি মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আমি আশুকে আভির সাথে থাকতে দিব না। কলি, কেন?
তুমি তো দেখলে আশু আভির সাথে কত সুখে আছে। ওই দিন আরিফের ভিডিও দেখেও তো দেখতে পারলে আভি কি সুন্দর আস্থার পক্ষ নিয়ে কথা বলছে, ওকে প্রোটেক্ট করছিল। জিসান, আস্থাকে ওর কারণেই তো কথা শুনতে হলো। এইটা তুমি দেখতে পারছো না? ওদের পুরো পরিবারটা এমন। সুমুকেও তো আদি অনেক ভালোবাসত, কিন্তু দেখো কি হয়েছে। সুমু এখন কোথায় আমি তাও জানি না, বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। আর আরমান আঙ্কেল তো তোমাকে আর আমাকে দেখতেই পারে না। আমি সুমু বেস্ট ফ্রেন্ড ছিলাম, আর আমার কারণেই সুমু আর আদি এক হয়েছিল। সেই জন্য এখনো উনি আমাকে দোষারোপ করে। আর তুমি তো। কলি আরও কিছু বলতে যাবে তার আগেই জিসান ওকে থামিয়ে বলল, কলি পুরনো কথা বাদ দাও। উইটা ছিল অতীত, এখন তার কোনো মানেই হয় না। আমি জানি উইটা অতীত, কিন্তু অতীতকে ভুলে থাকা যায় না। একদিন না একদিন অতীত হানা দিবেই। তোমার কি মনে হয় যখন তুলি আভির জীবনে ফিরে আসবে তখন আভি কি আশুকে ভালোবাসবে? তুমি আর আমি নিজের চোখে দেখেছি আভি আর তুলির সম্পর্ক। আভি যদি আস্থাকে তুলির জায়গাতে বসাই আমি তা কিছুতেই মানব না। তখন যদি আস্থার কষ্টও হয় আমি ওকে আভি থেকে দূরে সরিয়ে রাখতে পিছ পা হব না। কলি, ঠিক আছে। যদি এমন কোনো পরিস্থিতি আসে যে আস্থা ওই বাড়িতে কষ্টে আছে তাহলে আমিও তোমার সাথেই থাকব, চিন্তা করো না। জিসান, বাড়িতে ঢুকেই আমি প্রথমে বাবার ঘরে গেলাম, কেন জানি আজ সকাল থেকে মনটা ভালো লাগছে না। গিয়ে দেখি বাবার এক্সারসাইজ চলছে। বাহ! বাবা দেখলেন আমাকে বাদ দিয়ে মিস সাবিনা এক্সারসাইজ শুরু করে দিল। আমি, আরে আস্থা আসো। আমি ভাবলাম তোমার হয়তো দেরি হবে তাই আমি শুরু করে দিলাম, মিস সাবিনা। আচ্ছা, ব্যাপার না, আমিও সাহায্য করি দিন। পরেই আমি মিস সাবিনা আর কিছু সার্ভেন্ট মিলে বাবার এক্সারসাইজ কমপ্লিট করে উনাকে খাইয়ে দিলাম। নার্স ওষুধ খাইয়ে দিবে তখনই আমি খেয়াল করলাম যেই পিলটা আমি দেখেছিলাম উইটা সেখানে নেই, কিন্তু এখন ক্যাপসুল আছে। কিন্তু আগে তো কোনো ক্যাপসুল ছিল না। আমি ঔষধের কৌটা খুলে দেখি তাতে পিল নেই, শুধু ক্যাপসুল। আচ্ছা, আমি কি সকালে ভুল দেখলাম? ওইটাতে তো পিল ছিল, এখন তা ক্যাপসুল। কি করে? আমি কি এখন কিছু বলবো? না থাক, আগে নিজে শিওর হয়ে নেই। আর এই নার্সের উপর আমার সন্দেহ হচ্ছে। এখন ওকে বললে ও যদি সতর্ক হয়ে যায়। আগে আমাকে খবর নিতে হবে, তারপর দেখি কি হয়। যে ভাবা সেই কাজ। আমি ওষুধের একটা খালি কৌটা নিলাম। কালকে এইটা নিয়েই আমি ফার্মেসিতে যাব। আমার রুমে যেতেই আভি কোথা থেকে এসেই যেন আমাকে জড়িয়ে ধরল। আভি, আমাকে ভয় পাইয়ে দিলে। কি হয়েছে আজ এমন করে জড়িয়ে ধরলে? আমি, আশু আমার ব্যবসার কাজে কিছু দিনের জন্য বাহিরে যেতে হবে। আভি আমার ঘাড়ে মুখ গুজে। কবে যাবে? আমি, আজ ভোরেই বাহিরে যেতে হবে। আভি, ও তাই আজ তাড়াতাড়ি এসেছ? আমি একটু মনমরা হয়ে। তোমার সাথে সময় কাটাতে। আমি তোমাকে অনেক মিস করব। এই প্রথম তোমাকে ছাড়া এত দূর যাচ্ছি আমি। আভি গম্ভীর মুখে। আমি মুখে শুকনো হাসি দিয়ে বললাম, তুমি এত চিন্তা করছো কেন? কাজও তো দরকার, তাই না? যাও, কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো, আমি অপেক্ষা করব। বলেই আভির কপালে চুমু দিলাম। আস্থা, বলেই আভি আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল।
ভোরে আস্থা ঘুমাচ্ছে। এখন ওকে জাগানো ঠিক হবে না। এমনি সারা রাত আমার কারণে ঘুমাতে পারেনি। ভালো থেকে আমার আসুননি বলেই ঘুমন্ত আস্থার কপালে চুমু দিয়ে আভি বেরিয়ে গেল। আমার ঘুম ভাঙতেই এই প্রথম আমি আভিকে আমার পাশে পেলাম না। আভির মুখটা দেখতে পেলাম না। আজ দিনটাই খারাপ যাবে। আমার খুব খারাপ লাগছে, মনটা কেমন জানি ভার হয়ে গেছে। মনে হচ্ছে আমি বোধহয় আভিকে হারিয়ে ফেললাম। নিজের চোখ বেয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। খুব কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে। কেন জানি কান্নাগুলো অযথাই আজ ঝরতে চাইছে। মনে হচ্ছে আভিকে যদি আরেকটু কাছে পেতাম। কিছুক্ষণ কান্না করে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে বাবাকে নিয়ে বাগানে গেলাম। সেই পুকুর পাড়ে বাবা আর আমি বসে আছি। চলবে।